মঙ্গল চাচা আর রামু দুজনে মাধবপুর থেকে কাশীপুর যাচ্ছিল রামুর জন্য চাকরির খোঁজ। আকাশে ঘন মেঘ জমেছিল, বৃষ্টি নামার উপক্রম। আরে চাচা, এই বলদটা তো আমার থেকেও বেশি অলস। এভাবে দুলতে দুলতে কাশীপুর পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? হাসতে থাক রামু, কিন্তু এই মেঘগুলো ভালো ইঙ্গিত দিচ্ছে না বৃষ্টি আসবে। আরে চাচা, বৃষ্টি এলেই বা কি, ভিজে যাব, স্নানও হয়ে যাবে। এই গরমে একটু ঠান্ডা লাগবে, মজাই তো হবে। আর রাতে এই জঙ্গলের রাস্তা একদমই ভালো না। আরে মজা? রামু, তোর বুদ্ধি কবে হবে? তুই হাসি ঠাট্টার মধ্যে সব ভুলে যাস, কিন্তু এই জায়গাটা খেলা তামাশার নয়। এই জঙ্গল বহু বছর ধরে জনমানবহীন পড়ে আছে। আরে চাচা, ভূত প্রেত? আরে আপনিও এখন সেই সব গল্প বলতে শুরু করলেন। একদম গ্রামের বুড়ি আম্মার মতো কথা বলছেন আপনি। উনিও তো রাস্তার প্রতিটা মোড়ে ভূত দেখে ফেলেন, কখনো পিপুল গাছে, কখনো নির্জন কুয়োর পাশে। সত্যি বলছি, আপনার কথা শুনে আমার ভয় কম, হাসিই বেশি পাচ্ছে। ঠিক তখনই জোরে বিদ্যুৎ চমকালো। দুজনেই উপরের দিকে তাকালো। চাচা, এই মেঘগুলোকে তো মনে হচ্ছে যেন একটা বড় ঝড় নিয়ে আসছে। আমরা আবার কোথাও আটকে না যাই। আমি তোকে আগেই বলেছিলাম না তাড়াতাড়ি বেরোতে হবে, কিন্তু না, তোর তো শুধু কথা বলাতেই সময় কাটে। এখন দেখ, এই বলদগুলো বারবার থেমে থেমে চলেছে, যেন ওদেরও এই রাস্তা ভালো লাগছে না। আরে চাচা, আপনি একটু আগে যে জায়গাটার নাম বলেছিলেন, মনে হচ্ছে সেটাই বোধহয় আমাদের সামনে। দেখুন তো, ওই দিক থেকে হালকা হালকা আলো ঝিলমিল করছে, মনে হচ্ছে কোনো একটা ইমারত আছে। আর ভালো করে দেখুন, উপরের বোর্ডে কিছু একটা লেখাও দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটাই হবে মাধবপুর স্কুল। চলো তাহলে ওদিকেই যাই। জঙ্গলের মাঝে স্কুল? হঠাৎ করেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। এটা তো সত্যিই অদ্ভুত। আশেপাশে তো কোনো গ্রাম বা বসতি কিছুই দেখা যাচ্ছে না, চারদিকে শুধু ঘন জঙ্গল। চাচা, এত জোর বৃষ্টিতে যদি আমরা জঙ্গলের মধ্যেই ঘুরে বেড়াতে থাকি, তাহলে আরও বিপদ হবে। দেখুন, রাস্তা পুরো কাদায় ভরে গেছে। তার চেয়ে ভালো আমরা ওই স্কুলের ভেতরে চলে যাই, অন্তত মাথার উপরে একটা ছাদ তো পাবো। তারপর তারা দুজনে স্কুলের দিকে এগোতে লাগলো। বাইরে থেকে দেখতে স্কুলটা খুবই ভয়ঙ্কর লাগছিল, কিন্তু বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে স্কুলে আশ্রয় নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। বইলগাড়ি থেকে নেমে তারা দুজন স্কুলের ভেতরে ঢুকলো। রামু, আর একবার ভেবে দেখো, জঙ্গলের ঠিক মাঝখানে একটা স্কুল। ব্যাপারটা আমার মোটেও স্বাভাবিক লাগছে না। দেখ, আশেপাশে কোনো গ্রাম নেই, বাচ্চাদের কোনো আওয়াজ নেই, এমনকি আর একজন মানুষও নেই, শুধু অন্ধকার। দেখুন, রাস্তা পুরো কাদায় ভরে গেছে। তার চেয়ে ভালো আমরা ওই স্কুলের ভেতরে চলে যাই, অন্তত মাথার উপরে একটা ছাদ তো পাবো। আর আপনি যদি আপনার ওই ভূত প্রেতের গল্পগুলোতেই বিশ্বাস করে থাকেন, তাহলে এই ঠান্ডা আর বৃষ্টির মধ্যে এখানেই অসুস্থ হয়ে পড়বেন। স্কুলের ভেতরে ঢুকে তারা দেখল কয়েকজন বাচ্চা নিচে বসে আছে, আর স্কুলে মাস্টারজি তাদের পড়াচ্ছেন। আরে এত রাতে অতিথি? বাইরে তো প্রবল বৃষ্টি হচ্ছে, জঙ্গলে থেমে থাকা ঠিক নয়, ভেতরে চলে আসো। স্কুলের দেয়াল তোমাদের বৃষ্টি আর ঠান্ডা থেকে বাঁচিয়ে দেবে। তাছাড়া যে এখানে আসে সে কখনো খালি হাতে ফিরে যায় না। ধন্যবাদ মাস্টারজি, সত্যি আপনি তো আমাদের জন্য দেবদূত হয়ে এসেছেন। এত ঘন বৃষ্টি, অন্ধকার আর এই নির্জন জঙ্গল, আমি তো ভাবছিলাম এখন রাতটা কিভাবে কাটবে। চাচা, দেখলেন তো, মানবতা আজও বেঁচে আছে। নইলে বলুন তো, এত রাতে কে আর অচেনা লোকদের নিজের স্কুলে আশ্রয় দেয়? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কিসের বেটা? এটা তো আমার কর্তব্য। এই স্কুল সবসময় অতিথিদের জন্য খোলা। তোমাদের মতো পথিক প্রায়ই এখানে আসে, বৃষ্টির মধ্যে, অন্ধকারে, পথ হারিয়ে, কিংবা হয়তো পথ খুঁজতে খুঁজতে। তারপর সবাই স্কুলের ভেতরের ঘরে চলে এলো। সেখানে মাস্টারজি আর মঙ্গল চাচা খাটে বসলেন, আর রামও বাচ্চাদের সঙ্গে হাসি ঠাট্টা করতে লাগলো। আরে রামু আঙ্কেল,
আপনার ভয় লাগে না নাকি? এত রাতে এই নির্জন জঙ্গলে, আর এখন এই পুরনো স্কুলে বসে আছেন, আপনার একটুও ভয় লাগছে না? ভয় নামের জিনিসটা তো আমি সকালবেলার নাস্তার সঙ্গেই খেয়ে ফেলি। বড় বড় পালোয়ানও আমার সামনে মাথা নত করে। ভয় তো আমাকে দেখলেই নিজেই লুকিয়ে পড়ে। আর তো রামু আঙ্কেল তো এমনই, যদি কোনো ভূতও সামনে এসে দাঁড়ায় তাহলে সেও আগে আমাকে জিজ্ঞেস করবে, ভাই সাহেব, এখানে বসার একটু জায়গা আছে নাকি? আপনার সত্যিই ভয় লাগে না? বাইরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত, আর এই নির্জন স্কুল। আমরা বাচ্চারা তো সামান্য সামান্য শব্দেই ভয় পেয়ে যাই, কিন্তু আপনি তো সবসময় হাসি খুশি থাকেন। আপনি কি কখনো সত্যিই ভয় পান না? আরে বেটা, ভয় বলে যে জিনিসটা আছে সেটা তো আমি অনেক আগেই পকেট থেকে বের করে ফেলে দিয়েছি। ছোটবেলা থেকেই আমি গ্রামের বাঘ ছিলাম। রাতের অন্ধকারে যখন সবাই জানলা দরজা বন্ধ করে দিত, তখন আমি একাই মাঠের মধ্যে বেরিয়ে যেতাম। অনেক সময় তো জংলি কুকুরও আমার রাস্তা দেখে উল্টো ফিরে গেছে। আচ্ছা, তাহলে তুমি এতটাই সাহসী রামু? বড় বড় কথা বলা সহজ, কিন্তু সত্যিকারের সাহস তখনই বোঝা যায় যখন নিজের হৃৎস্পন্দনই তোমাকে ধোঁকা দিতে শুরু করে। এই স্কুলের পুরনো দেওয়ালগুলোর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। লোকেরা বলে অনেক বছর আগে একটা পুরো ক্লাস হঠাৎ উধাও হয়ে গিয়েছিল, কিন্তু তাদের আওয়াজ নাকি আজও রাতে শোনা যায়। ভয়? ওটা তো আমার কাছে ধুলোর মতো, পায়ের একটা ঠোক করেই উড়ে গেল। আরে মাস্টারজি, আপনার গল্প শুনে তো মনে হচ্ছে যেন আপনিই সেই হারিয়ে যাওয়া ক্লাসের হেডমাস্টার ছিলেন। ঠিক আছে বেটা, তুমি হাসি ঠাট্টা করেই যাও। যখন সামনে এসে দাঁড়াবে তখনই সত্যিকারের শক্তির পরিচয় পাওয়া যাবে। চলো বাচ্চারা, এখন তোমাদের পড়ার সময়। এই আঙ্কেলদের ঘুমোতে দাও। কোনো সমস্যা নেই বাচ্চারা, আঙ্কেলকে যেতে দাও। আমার তো সবকিছু খুব অদ্ভুত লাগছে। না, আর যেভাবে এদের মুখের ভাব বদলে যাচ্ছে তাতেও কিছু গন্ডগোল আছে। মনে হচ্ছে এরা সবাই যেমনটা দেখাচ্ছে আসলে তেমনটা নয়। আরে চাচা, আবার শুরু করলেন। ভূত প্রেত বলে কিছুই হয় না। আপনি দেখেননি নাকি ওই বাচ্চাগুলো কিভাবে আমার সঙ্গে খেলছিল? দেখো রামু, এই দুনিয়া সবসময় চোখে যা দেখা যায় ঠিক তেমন হয় না। কখনো কখনো মানুষকে ঠিক সেটাই দেখা যায় যা তার দেখা উচিত। আসল সত্যিটা তো ছায়ার আড়ালে লুকিয়ে থাকে। তোমার মনে হচ্ছে সব ঠিক আছে, বাচ্চারা খেলছে, হাসি ঠাট্টা হচ্ছে, কিন্তু বেটা, ধীরে ধীরে রাত কেটে গেল। রামও ঘুমিয়ে পড়ল, কিন্তু মঙ্গল চাচা খাটের উপর বসেই রইল। জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া আর বৃষ্টির শব্দ শুনতে শুনতে সে রাত কাটাতে লাগল। পরের দিন রামু আর মঙ্গল চাচা সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালো। আঙ্কেল, আপনি যাবেন না প্লিজ? আপনি ওখানে গেলে আমার একদম ভালো লাগছে না। আপনি এখানেই আমাদের কাছে থাকুন। আমরা সবাই চাই আপনি আমাদের সঙ্গেই থাকুন। আরে বেটা, আমাকে তো যেতেই হবে, তবে কোনো সমস্যা নেই, ভয় পেও না। আমি আবার আসা যাওয়ার পথে তোমার সঙ্গে দেখা করে যাব। ততদিন তুমি এখানেই মন দিয়ে পড়াশোনা করো। তোমরা চিন্তা করো না, এই আঙ্কেল এখন আমাদের কাছেই থাকবে। সে নিজেকে যত দূরেই ভাবুক না কেন, বা সময় তাকে এখানে আনতে যত দেরি করুক, তবুও সে সব সময় এখানেই ফিরে আসবে। তোমরা শুধু শান্ত থাকো, পড়াশোনায় মন দাও। দুজন বইল গাড়িতে উঠে কাশীপুরের দিকে রওনা দিল। আরে রামু, তুমি কি মাস্টারজির ওই কথাগুলো শুনলে? উনি যেভাবে বলছিলেন, আমার তো ওনার চোখে এক অদ্ভুত ঝিলিক দেখা গেল, যেন ভেতরে ভেতরে তিনি খুব খুশি আর কিছু একটা লুকিয়ে রাখছেন। হ্যাঁ চাচা, ওনার কথাগুলো আমিও মন দিয়ে শুনেছি। আমি আবার ওদের সঙ্গে থেকে যাব কেন? মনে হচ্ছিল যেন আমি এখানে কোনো কাজের জন্য আসিনি, বরং আবার স্কুলে ভর্তি হতে এসেছি। সত্যি
ওনার কথাবার্তা আর হাবভাবের মধ্যে অদ্ভুত একটা মজা ছিল, যেটা শুনে হাসিও পায়, আবার আর একটু ভয়ও লাগে। আমি তো অনেকক্ষণ ধরেই তোকে এই কথাগুলো বোঝানোর চেষ্টা করছিলাম রামু, কিন্তু তুই এমনই যে আমার কথা শুনতেই প্রস্তুত ছিলি না। আমি বারবার তোকে এসব কথা বলছিলাম আর তুই নিজের মন মতোই কথা বলে যাচ্ছিলি। যাই হোক, ভগবানের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা শেষমেশ কাশীপুর পৌঁছাতে চলেছি। কাশীপুরে পৌঁছে তারা একটি চায়ের দোকানে গিয়ে থামল। দেখ, এখন যাই হোক না কেন, আমরা দুজন একসঙ্গে আছি আর সব ঠিক হয়ে যাবে। গত রাত থেকেই আমরা ঠান্ডা আর বৃষ্টির মধ্যে আটকে ছিলাম। না গরম চা পেয়েছি, না কিছু খেতে পেয়েছি। আর ওই মাস্টারজি, কি বলবো, এমন মাস্টার আমি জীবনেতে দেখিনি। এই কথাগুলো, এই হাসি ঠাট্টা, আপনারা সত্যিই জানেন না ওখানকার আসল সত্যি কি। আপনাদের তো আসল সত্যিটা সম্পর্কে সামান্য ধারণা নেই। ওই মাস্টার, ওই স্কুল, সেখানে যা ঘটেছিল তার সত্যতা আপনাদের বোঝারও বাইরে। সত্যি বলতে কি, ওখানকার হাওয়া আর নীরবতাও শুধু বাহ্যিক নয়, প্রতিটা জিনিসের মধ্যেই গভীর আর ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। হ্যাঁ, ভয়ঙ্কর, সেটা তো আমারও একটু একটু লেগেছিল। কিন্তু সত্যি বলি, ওই বাচ্চাগুলোর সঙ্গে দেখা করে ভালোই লেগেছিল। যে ভয় আমাদের হচ্ছিল সেটা তো কোথায় যেন মিলিয়ে গিয়েছিল। ওরা মোটেও ভয়ঙ্কর ছিল না, হাসি ঠাট্টা করছিল আর সঙ্গে পড়াশোনাও। আরে ভাই, আপনি কি বলছেন? ওই স্কুল তো অনেক বছর ধরেই বন্ধ। ওখানকার বাচ্চারা আর মাস্টারজি, তারা তো অনেক আগেই মারা গেছে। সত্যি, ওই স্কুলে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, আর সেটাই ছিল তাদের মৃত্যুর কারণ। আপনার মনে হচ্ছে ওখানে এখনো কেউ বেঁচে আছে? না, সব শেষ হয়ে গেছে। যাদের আপনি হাসতে, খেলতে আর পড়াশোনা করতে দেখেছেন, সেগুলো এখন শুধু স্মৃতি আর ছায়ার খেলা। তুমি কি বলছো ভাই? আমরা তো পুরো রাতটাই সেখানে ছিলাম। ওই বাচ্চাগুলোর সঙ্গে খেলেছি, কথা বলেছি, হাসি ঠাট্টা করেছি। মাস্টারজির সঙ্গেও দেখা হয়েছে। উনি তো আমাদের খুব আপন করে বুঝিয়েছিলেন। আর এখন তুমি বলছো তারা সবাই বহু বছর আগেই মারা গেছে? এটা কিভাবে সম্ভব? আমাদের চোখ যা দেখেছে, আমাদের কান যা শুনেছে, সবই কি তাহলে মিথ্যে ছিল? যদি আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে একটা কাজ করুন, আপনারা সরপঞ্চজির কাছে গিয়ে জিজ্ঞেস করুন। উনিই সব সত্যি জানেন। এই স্কুলের প্রতিটা রহস্য, সেখানে মাস্টারজি আর বাচ্চাদের মৃত্যুর পুরো কাহিনী। গ্রামে আর কেউ এতটা সত্যি বলতে পারবে না। এরপর তারা সরপঞ্চজির কাছে গেল। সরপঞ্চজি, আমাদের আপনার সাহায্য দরকার। আমরা গতরাতে ওই পুরনো স্কুলে ছিলাম, সেই স্কুল যেটা গ্রামের বাইরে ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। আমরা সেখানে বাচ্চাদের সঙ্গে খেলেছি, মাস্টারজির সঙ্গে কথা বলেছি, সব কিছুই একদম সত্যি মনে হয়েছে। কিন্তু আজ সকালে চায়ের দোকানের লোকটা আমাদের বলল, ওই স্কুল তো বহু বছর ধরেই পরিত্যক্ত, আর মাস্টারজি আর বাচ্চারা নাকি বহু আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তোমরা সত্যিই রাতটা ওই স্কুলে কাটিয়েছ? হে ভগবান, তোমরা খুব বড় ভুল করে ফেলেছ। ওই জায়গাটা তো বহু বছর ধরেই বন্ধ। ওখানে কোনো মাস্টার নেই, কোনো বাচ্চাও নেই, আছে শুধু তাদের আত্মা। আম্মা, দয়া করে আমাদের কোনো উপায় দেখান। এখন কি হতে পারে? আমরা তো না জেনেই সেখানে থেমে গিয়েছিলাম। ওই দুর্ঘটনাটা আসলে কি ছিল? আমাদের পুরো সত্যিটা জানতে হবে। আরে খোকা, বহু বছর আগে ওই মাস্টার বাচ্চাগুলোকে স্কুলের ভেতরে বন্দি করে রেখেছিল। গ্রামবাসীরা তাদের বাঁচাতে পারেনি, আর রাগের মাথায় এসে পুরো স্কুলে আগুন লাগিয়ে দেয়। মাস্টার আর বাচ্চারা সবাই সেই আগুনেই শেষ হয়ে যায়। তারপর থেকেই তাদের আত্মারা ওখানেই ঘুরে বেড়ায়, আর যেই সেখানে যায় সে তাদের নজরে পড়ে যায়। এখন তোমরা যখন সেখানে রাত কাটিয়ে এসেছ, তার মানে হলো তোমরা তাদের নজরে পড়ে গেছ। এখন তোমাদের আজকের রাতটা কাটিয়ে উঠতে হবে। যদি তোমরা এই এক রাত বেঁচে যেতে পারো, তাহলে আর কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মনে রেখো, এই রাত মোটেও সহজ হবে না।
প্রতিটা মুহূর্তে তোমাদের সাহসের পরীক্ষা হবে। সরপঞ্চজি, আমাদের আপনার সাহায্য দরকার। আপনি কি আজ রাতটা থাকার জন্য আমাদের কোথাও একটা জায়গা দিতে পারেন? আমরা খুব ক্লান্ত হয়ে গেছি, আর এখন তো ভয়ও আরও বেড়ে গেছে। শুধু এতটুকু অনুরোধ, এমন একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিন যেখানে আমরা শান্তিতে রাতটা কাটাতে পারি। সরপঞ্চ তাদের নিজের পুরনো বাড়িতে নিয়ে এলেন। রাত হয়ে গিয়েছিল। এখন শুধু একটি রাত পার করলেই সব ঠিক হয়ে যাবে, এমনটাই মনে হচ্ছিল। তোমরা দুজন আজ রাতটা এখানেই আমার বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারো। ভয় পাওয়ার কোনো দরকার নেই যতক্ষণ তোমরা আমার নজরদারিতে আছো। যদি কোনো কিছুর দরকার পড়ে তাহলে বিন্দুমাত্র সংকোচ না করে আমাকে বলবে। কিন্তু খেয়াল রেখো, রাত গভীর হয়ে গেলে বাইরে এক পাও দেবে না। ওই জায়গাটা এখন অভিশপ্ত অভিশপ্ত হয়ে গেছে। ওখানকার প্রতিটা কোণা, প্রতিটা দেয়াল তাদের চিৎকারের সাক্ষী। বেচারারা এটাও জানতো না যে তাদের শেষ পরিণতি সেই অন্ধকারের মধ্যেই তাদের জন্য অপেক্ষা করছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সরপঞ্চ সাহেব। আপনি আমাদের সাহায্য করেছেন, এটা আমরা সারা জীবন মনে রাখব। আপনি না থাকলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে আমাদের সঙ্গে আসলে কি ঘটছে। দুজনেই ঘরের ভেতরে বসেছিল। রাত আরও গভীর হয়ে উঠছিল। ঠিক তখনই ঘরের মধ্যে এক ভয়ঙ্কর আওয়াজ আঙ্কেল। ভেসে এলো। আঙ্কেল, আমাদের তো আপনারা সেখানেই ফেলে চলে এসেছিলেন, কিন্তু আমরা আপনাদের ছেড়ে দিইনি। কে কে কথা বলছে? সামনে তো কাউকে দেখা যাচ্ছে না। এই আওয়াজ কোথা থেকে আসছে? কি রে রামু, এত তাড়াতাড়ি আমাদের ভুলে গেলি? কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি সব মনে পড়ে যাবে। এখন তোরা দুজনও আমাদের সঙ্গে স্কুলে যাবি। হঠাৎ করেই সব বাচ্চা আর মাস্টারজি তাদের সামনে আবির্ভূত হল। তাদের চোখ ছিল লাল আর মুখে ছিল ভয়ঙ্কর এক হাসি, যেন তারা ওদের নিজেদের সঙ্গে নিয়ে যেতে চায়। আমাদের যেতে দাও। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমরা তো শুধু না জেনেই সেখানে থেমে গিয়েছিলাম। আমাদের তোমাদের সঙ্গে কোনো শত্রুতা নেই। কেন আমাদের পিছু নিয়েছ? আমাদের ছেড়ে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কোনোদিন ওই জায়গার নাম পর্যন্ত নেব না। শুধু আমাদের শান্তিতে চলে যেতে দাও। কিন্তু সেই ছলনাময় আত্মারা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল, আর চোখের পলকে রামু আর মঙ্গল চাচাকে নিজেদের মধ্যে টেনে নিল।